ভালো রেজাল্ট করতে অত পড়া লাগে না। কেন এই কথাটা বললাম? যেমন ধরো এই যে আজকে আমরা এই অধ্যায়টা সমাধান করব, মানে চ্যাপ্টার 3 সাধারণ দ্বিঘাতগত সমীকরণ। এই অধ্যায়ে আলোচনা অনেক, কিন্তু এই অধ্যায় থেকে মাত্র 4টা টাইপে মানে 4টা নিয়মে কি হয়, অঙ্ক হয়। তাহলে টাইপ তুমি যদি একটা করে অঙ্ক পারো তাহলে এই অধ্যায়টা কিন্তু আমাদের কি শেষ হয়ে যাবে। দেখো তোমরা সবাই কম বেশি পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত সম্পর্কে জানো। আচ্ছা দেখো, তাহলে এই অধ্যায়ের অঙ্ক সমাধান করার আগে আমি আগে কয়েকটা কথা বলে নিই। তাহলে এই অধ্যায়টা শিখতে কিন্তু অবশ্যই তোমাদের এই যে চ্যাপ্টার 2টা পড়তে হবে, চ্যাপ্টার 2। আচ্ছা চ্যাপ্টার 2 এ তোমাদের আমি একটা জিনিস শিখাইছিলাম যে সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণ মানে চ্যাপ্টার 2 এ পর্ব 1 মানে 1 নম্বর পর্বটা দেখে এসো যে জিনিসটা কি সাধারণ দ্বিঘাত সমীকরণ, বা এটাকে বলা হয় কি আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণ। তোমাদের বলছিলাম যে তোমরা যদি সূত্রটা পড়বে যদি নিজের নাম ভুলে যাও তাও মানা যায়, তাও এই জিনিসটা কি করা যাবে না, ভোলা যাবে না। তাহলে নিয়মটা কি, তাহলে এই জিনিসটা কেমন ছিল, ax স্কোয়ার প্লাস 2axy প্লাস by স্কোয়ার প্লাস 2gx 2ay প্লাস c সমান সমান কত, 0। তারপর বলছিলাম এই জিনিসটাই সাধারণ দ্বিঘাত সমীকরণ এবং আদর্শ দ্বিঘাত সমীকরণ অনেক কিছু মানে অনেক ভূমিকা পালন করে। কেমন ভূমিকা পালন করে, এটা প্রথমত এক জোড়া সরল রেখা প্রকাশ করে, যা আমরা চ্যাপ্টার 2 এ দেখে এসেছি। এক জোড়া সরল রেখা প্রকাশ করে। তারপরে তোমাদের আমি চ্যাপ্টার 2 একটু ধারণা দিয়েছিলাম যে এই জিনিসটা কণিকও প্রকাশ করে, যা আজকের পর্বে আলোচনা, কণিক অধিবৃত্ত। তাহলে এটা কিন্তু চ্যাপ্টার 3 পড়া। তারপরের আমরা পর্বে দেখব বৃত্ত দেখব, এটা হচ্ছে আমাদের কি চ্যাপ্টার 4 এর পড়া। এই সাধারণ দ্বিঘাত সমীকরণই বৃত্তও প্রকাশ করে, এটা আমরা চ্যাপ্টার কিসে দেখব, 4 এ দেখব। তাহলে আজকের আমাদের আলোচনা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত এবং কি অধিবৃত্ত। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ কখন পরাবৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে। আমি কি এগুলো চিত্র একে একে দেখাবো না, এগুলো চিত্রের সাথে অঙ্কের কোনো সম্পর্ক নাই, যার কারণে আমি চিত্র একে একে দেখাবো না। কারণ চিত্রতে যদি অঙ্ক থাকতো তাহলে আমি চিত্র আঁকাইতাম, যেহেতু চিত্রতে কোনো অঙ্ক নাই যার কারণে আমি চিত্র একে তোমাদের দেখালাম না। তোমরা ছোটবেলায় সবাই পড়ে এসেছো, এরকম কিন্তু পড়ে এসেছো তোমরা যে পরাবৃত্তর সমীকরণ। দেখো আমি কিছু একটু বলি, পরাবৃত্তের সমীকরণ কিন্তু এরকম ছিল, y স্কয়ার সমান কত 4ax অথবা x স্কয়ার সমান কত 4a কত ছিল আমাদের y। তারপর উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণটা কেমন ছিল বলো তো, এই যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই কত b স্কয়ার সমান সমান কত 1, এরকম কিন্তু ছিল। আচ্ছা তারপরে অধিবৃত্ত জিনিসটা কেমন ছিল, অধিবৃত্ত দুইটা জিনিস ছিল, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস মাইনাস y স্কয়ার বাই কত b স্কয়ার সমান সমান কত 1, এরকমও ছিল। আবার তোমাদের বই এটাই লাগবে, আরেকটা আছে কিন্তু এটা লাগে না, এই যে এরকম y স্কয়ার বাই কত b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই কত a স্কয়ার সমান সমান কত 1, এটা লাগে না, এটা দেই সব অঙ্কগুলো আছে। উপবৃত্তের ক্ষেত্রেও দুইটা আছে কিন্তু এটা লাগে দেখে আমি এটাই লিখছি, কিন্তু মানের কোনো কম বেশি নাই। মানে এ বি বড় হলে একটু ওই যেখানে প্লাস মাইনাস চেঞ্জ করা লাগে, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এর মান যদি বড় হয় তাও এই সূত্র, বির মান বড় হলে এই সূত্র, যার কারণে আমি একটাই লিখছি। আচ্ছা তো এরকম ছিল আমাদের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ, উপবৃত্ত এবং কি অধিবৃত্ত। আমি আর চিত্রের মাধ্যমে দেখালাম না যে পরাবৃত্ত কেমন দেখা যায়, তোমার উপবৃত্ত কেমন দেখা যায়, এগুলা অঙ্কের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা তাহলে আমাদের প্রশ্ন হলো যে এই অধ্যায়ে আমাদের যেরকম দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, তাহলে আমি কেমনে বুঝবো যে এই দ্বিঘাত সমীকরণ এখন আমার পরাবৃত্ত প্রকাশ করবে, এই দ্বিঘাত সমীকরণ উপবৃত্ত প্রকাশ করবে, এই দ্বিঘাত সমীকরণ অধিবৃত্ত প্রকাশ করবে। তাহলে আমরা কিভাবে বুঝবো, তাহলে এই বোঝার জন্য আমাদের একটা জিনিস বের করা লাগবে, সেটা হচ্ছে আমাদের নিশ্চয়ক বের করা লাগবে। তোমরা দ্বিতীয় অধ্যায়েও দেখেছো যে সরল রেখা, এই যে সরল রেখার জন্য নিশ্চয়ক কত ছিল বলো তো, সরল রেখার জন্য কিন্তু নিশ্চয়ক প্রকাশ করা হয় ডেল দেয়া, সরল রেখার জন্য কিন্তু শূন্য ছিল, যে নিশ্চয়কের মান যদি শূন্য হয় তাহলে আমাদের কি প্রকাশ করতে হয়, সরল রেখা প্রকাশ করতে। কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে তো আমাদের তিনটে আছে। তাহলে প্রথমে হলো পরাবৃত্ত, তো পরাবৃত্তের জন্য এই নিশ্চয়ক ডেলে কিন্তু একটা সূত্র আছে, আমি কি লিখে দেবো সাইডে, ডেল সমান হলো এরকম, তোমরা কিন্তু জানো a b c প্লাস 2f g h মাইনাস
এর সাথে এফ এ এফ স্কোয়ার বি জি স্কোয়ার মাইনাস কত সি এইচ স্কোয়ার। তাহলে এই ডেলের মান কখনো 0 হওয়া যাবে না। অনুরূপভাবে উপবৃত্তর ক্ষেত্রেও তাই। উপবৃত্ত নাম্বার 3 অধিবৃত্ত এই ডেলের মান কখনো কি হওয়া যাবে না 0 হওয়া যাবে না। তিনটার ক্ষেত্রেই দেখো মনে রাখা কত সোজা। তাহলে তো কিভাবে বুঝবো যে ডেলের মান তো এখানে একটাও 0 হওয়া যাবে না। এর জন্য আমাদের কি করতে হবে, আর একটা সত্যর মান বের করা লাগবে। কেমন সত্য? এই যে এ বি মাইনাস কত এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে যদি এই জিনিসটা আমাদের 0 হওয়া লাগবে, আর উপবৃত্তের ক্ষেত্রে এই জিনিসটা তোমার 0 থেকে বড় হওয়া লাগবে, এবং অধিবৃত্তের ক্ষেত্রে এই জিনিসটা কি হতে হবে 0 থেকে ছোট হতে হবে। অধি বলতে অনেক, আর অনেকের ক্ষেত্রে এই জিনিসটা 0 থেকে কি হয় ছোট, বিপরীতের মতো মনে রাখতে পারো। আমি এইভাবেই মনে রাখতাম যে এটা তো অধি বলতে তো অনেক বোঝায়, তাহলে এবার এ বির মান হলো কম হওয়া লাগবে, মানে বেশি এবং কম। তোমরা যেভাবে মনে রাখো সেইভাবেই হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর একটা জিনিস বাদ পড়ছে। আমাদের সম অধিবৃত্তের সূত্রটা দেখাইতে, মানে সমীকরণটা দেখাইতে আমি মনে নাই। দেখো আমি দেখাই। আর একটা আছে আমাদের সম অধিবৃত্ত, এটা দেওয়া প্রশ্ন হয়, যার কারণে এটা তোমাদের দেখাইতে হবে। অধিবৃত্ত বিশেষ করে ক বিভাগে একটা প্রশ্ন আসেই। তো সম অধিবৃত্ত হওয়ার মানে নিয়মটা হচ্ছে এ ডেল সমান 0 হওয়া যাবে না, এ বি মাইনাস এইচ স্কোয়ার তো এটা তো 0 হতেই হবে। তার সাথে আর একটা সত্য মান বের করা লাগবে, এ প্লাস বি সমান যদি কত হয় 0 হয়। যদি এই তিনটে সত্য মানে তাহলে কি হবে আমার সম অধিবৃত্ত। তাহলে আমি যেখানে লিখছিলাম যে পরাবৃত্ত সমীকরণ হলে এরকম চেহারা, উপবৃত্ত মানে সমীকরণের চেহারা এরকম, অধিবৃত্তের চেহারা হলো এরকম। তাহলে সম অধিবৃত্তের সমীকরণের চেহারাটা কীরকম ওখানে লিখলে ভালো হইতো, তাহলে আটবে না আমার। এই জিনিসটা পরীক্ষাতে আসে ক বিভাগে। সম অধিবৃত্ত সমীকরণ, এই সম অধিবৃত্ত সমীকরণ আসলে 3টা। কেমন? এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, নাম্বার 2 হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, নাম্বার 3 হলো এক্স ওয়াই সমান সমান হলো আমাদের সি। তাহলে পরীক্ষায় কিন্তু বলে একটা সম অধিবৃত্ত সমীকরণ লেখো, তখন তুমি এই 3টার মধ্যে যে কোনো একটা লিখে দিও। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আসে। আর একটা মানে বলে দিই যে পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন পাবাই যে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ কখন পরাবৃত্ত হবে বা উপবৃত্ত হবে বা অধিবৃত্ত হবে বা সরলরেখা হবে। এই নিয়মে আর একটা প্রশ্ন তুমি পাইবেই, বলে দিলাম এই নিয়মে। তাহলে প্রশ্নটা কেমন যে আমাদের বলবে কি সত্ত্বে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ পরাবৃত্ত প্রকাশ করে, তখন কিন্তু তোমার এই জিনিসটা লিখে দিতে হবে ডেল নট ইকুয়াল টু 0 এবং এ বি এইচ স্কোয়ার সমান সমান যদি 0 হয় তাহলে আমাদের কি প্রকাশ করবে, পরাবৃত্ত প্রকাশ করবে। এইভাবে বিশেষ করে যে উপবৃত্তটা বেশি আসে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমি এই যে চিত্রের মাধ্যমে দেখাতে পারতাম, কিন্তু চিত্রের মাধ্যমে দেখা লাভ নাই, কারণ চিত্র আমি তো বলতেইছি যে চিত্র দিয়ে আমাদের কি নাই, কোনো অঙ্ক নাই। তো তোমাদের আমি এই দুইটা ফ্রি করে দিব, এই যে উপবৃত্ত এবং কি অধিবৃত্ত। আর একটা জিনিস বলে দেখি, এই উপবৃত্ত অধিবৃত্ত হলো তোমার কেন্দ্র বিশিষ্ট কৌণিক। আর পরীক্ষাতে এটাও আসে যে কেন্দ্র ছাড়া কৌণিক কোনটা, কেন্দ্র ছাড়া কৌণিক হচ্ছে আমাদের পরাবৃত্তর কি নাই, আমাদের কেন্দ্র নাই। আচ্ছা, আর কেন্দ্র বিশিষ্ট কৌণিক হচ্ছে আমাদের উপবৃত্ত এবং কি অধিবৃত্ত। এই দুইটাতে যত রকমের অঙ্ক হয় এই দুটো আমি ফ্রি করে দেবো, এবং পরাবৃত্তর ক্ষেত্রে আমরা এটা পেইড ব্যাচের জন্য আমরা রেখে দিব। আচ্ছা, আর পেইড ব্যাচের দাম খুবই কম হবে। অন্যান্য প্ল্যাটফর্ম তোমার ধরো 500 টাকা দিলে আমি ধরো তোমার 400 টাকা দিব, এরকম। ওরা যদি 400 টাকা দেয় আমি 300 টাকা দিব। আচ্ছা, খুবই কম দামে দেবো, এবং ক্লাসগুলো হবে খুবই উন্নত মানের। যেমন ধরো তোমার এই অ্যানালিটিক মানে এই বইয়ে চ্যাপ্টার আছে কয়টা বলো, 12টা। আমি লেকচারও দিব তোমাদের 12টাই। একটা চ্যাপ্টারে একটাই লেকচার থাকবে, যাতে তোমরা বোঝো, মানে 12 দিনে তুমি শেষ করতে পারবা এই বইটা। আর তুমি যদি বলো না আমি একদিনে 2টা করে চ্যাপ্টার শেষ করবো, তোমার ইচ্ছে। আচ্ছা, তাহলে এই অধ্যায়টা তো আমি দেখাইলামই। দেখো এখন এখান থেকে আমাদের কিভাবে প্রশ্ন করে, দেখো প্রশ্ন করবে আমাদের এইভাবে। দেখো টাইপ আমি দিই, এখানে 4টা টাইপ আছে। এই 4টা টাইপে তুমি 4টা অঙ্ক পারলে পারি বইটা শেষ হয়ে যাবে। টাইপ নাম্বার 1, প্রথমে বলবে যে আমাদের ধরো তারপর প্রকৃতি নির্ণয় করো। হ্যাঁ, প্রকৃতি
নির্ণয় করো। এবং আরও বলতে পারে যে কেন্দ্র নির্ণয় করো। কেন্দ্র বলতে আমি এখানে উপকেন্দ্রটা বুঝাচ্ছি, কেন্দ্র নির্ণয় করো। তাহলে টাইপ 1 আমরা এই দুটো জিনিস দেখব, প্রকৃতি নির্ণয় করো এবং কি নির্ণয় করো, কেন্দ্র নির্ণয় করো। তো প্রকৃতি বলতে এখানে কি বুঝাইছে, প্রকৃতি বলতে এখানে বুঝাইছে যে তোমার প্রকৃতি জিনিসটা হচ্ছে এখানে কি হবে, মানে ওই সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি হবে, পরাবৃত্ত হবে নাকি তোমার উপবৃত্ত হবে নাকি তোমার অধিবৃত্ত হবে, অধিবৃত্ত। তাহলে তোমাদের তো বললাম যে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ কখন এগুলা পালন করে, কখন পরাবৃত্ত হয়, কখন উপবৃত্ত হয়, কখন অধিবৃত্ত হয়। তাহলে আমরা সমাধান করার জন্য কি বের করা লাগবে বলো তো? তাহলে সমাধান করার জন্য মানে প্রকৃতি সমাধান করার জন্য আমাদের কি বের করা লাগবে, নিশ্চয়ক বের করা লাগবে। নিশ্চয়ক কি দিয়ে প্রকাশ করে, ডেল দিয়ে প্রকাশ করে। তাহলে এই তিনটার জন্য আমাদের ডেলের মানগুলো বের করা লাগবে। তা আমরা শর্টকাটে মনে রাখবো যে ডেল তিনটার ক্ষেত্রেই নট জিরো হওয়া যাবে না, ডেল তিনটার ক্ষেত্রে কি হওয়া যাবে না, আমাদের জিরো হওয়া যাবে না। পরাবৃত্তের ক্ষেত্রেও ডেল জিরো হওয়া যাবে না, উপবৃত্তের ক্ষেত্রেও হওয়া যাবে না, অধিবৃত্তের ক্ষেত্রেও কি হওয়া যাবে না। আচ্ছা, এর সাথে আমাদের আরেকটা শর্ত মান বের করা লাগবে, সেটা হচ্ছে এ বি মাইনাস কত, এইচ স্কোয়ার, এ বি। আচ্ছা, তিনটা শর্ত। তো এই এ বি এইচ স্কোয়ারের মান যদি এটা জিরো হয় তাহলে সেটা প্রমাণ করবে কি আমাদের পরাবৃত্ত। এবং এই মানটা যদি অধিবৃত্তের ক্ষেত্রে এটা যদি জিরোর থেকে বড় হয় তখন কি প্রকাশ করবে আমাদের উপবৃত্ত। এবং অধিবৃত্তের ক্ষেত্রে কেমন, অধিবৃত্তের ক্ষেত্রে তাহলে জিরো থেকে এটা কি হওয়া লাগবে, ছোট। যদি জিরোর থেকে ছোট হয় তখন আমাদের কনিকটা হবে কি অধিবৃত্ত। ঠিক আছে, অবশ্যই এই তিনটা শর্ত তোমরা চোখ বন্ধ করে লেখার চেষ্টা করবা, কারণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবা, সংক্ষিপ্ত প্রশ্ন, যে কি শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ পরাবৃত্ত বা উপবৃত্ত বা অধিবৃত্ত প্রকাশ করে। আচ্ছা, তাহলে আবার এখানে কি লিখছে, কেন্দ্র। তোমাদের কি মনে আছে ওই যে আমরা যখন চ্যাপ্টার 2 এ পড়েছিলাম, চ্যাপ্টার 2 এর নাম ছিল যুগল, যুগল মানে দুই। আচ্ছা, দুইটা সরলরেখার কিন্তু ছেদবিন্দু নির্ণয় করা যায়। একটা সরলরেখা যদি এইভাবে যায় আর একটা সরলরেখা যদি এইভাবে যায় তাহলে এখানে একটা ছেদবিন্দু তৈরি হয়। ছেদবিন্দুকে কি দিয়ে প্রকাশ করে, আলফা কমা কত, বিটে দেয়। ঠিক এখানেও এই উপকেন্দ্রটাও আমাদের আলফা কমা কত দিয়ে প্রকাশ করে, বিটে দেয়। তাহলে উপবৃত্তের ক্ষেত্রেও কেন্দ্র হবে হলো আলফা বিটে, অধিবৃত্তের ক্ষেত্রেও কেন্দ্র হবে কত, আলফা কমা বিটে। তো চ্যাপ্টার 2 এ যেরকম ছেদবিন্দু সূত্র ছিল তেমনি চ্যাপ্টার 3 এ আলফা এবং বিটা সূত্রটা সেম, কোনো পার্থক্য নাই। আমি কিন্তু চ্যাপ্টার 2 এ যখন ভিডিও বানাই তখন কিন্তু এই কথাটা বলছিলাম যে এই আলফা বিটার সূত্রটাও তোমরা খুব ভালো করে পড়ো, যে এটা কিন্তু চ্যাপ্টার 3 তো লাগবে উপকেন্দ্র বের করার জন্য। আচ্ছা, তো সূত্রটা কেমন ছিল, সূত্রটা ছিল আমাদের নিচে এরকম, এ বি মাইনাস কত, এইচ স্কোয়ার। বিটার ক্ষেত্রেও তাই, এ বি মাইনাস কত, এইচ স্কোয়ার। এখানে উপরে কি ছিল, এইচ এফ মাইনাস বি জি, তারপরে জির সাথে এইচ এফ বি জি, তারপর জি এইচ এ এফ। তোমরা যেভাবে মনে রাখো সেভাবেই হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন বলবে যে কণিকের উপকেন্দ্রটা নির্ণয় করো, তখন কিন্তু আমাদের এই সূত্র ফেলে কি করা লাগবে, উপকেন্দ্রটা কি করা লাগবে, বের করা লাগবে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি সূত্র পারো তাহলে তুমি অঙ্ক পারবা, আর যদি তুমি সূত্র না পারো তাহলে কি তুমি অঙ্ক পারবা না। সবকিছু কিন্তু জানার বিষয়। আচ্ছা, তাহলে টাইপ 2 আমরা যে জিনিসটা শিখবো এই জিনিসটা একটু কঠিন, তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু কিছু করার নাই। মানে আমি এখানে যা লিখবো তোমরা চোখ বন্ধ করে শুধু লিখে নাও, তারপরে অঙ্কের মধ্যে এই জিনিসটা যখন আমরা প্রয়োগ করব তখন সুবিধা মনে হবে, মানে সুবিধা হবে। টাইপ 2 হচ্ছে তোমার আদর্শ আকার, বা প্রমিত আকার বলতে পারে, প্রমিত আকার বা কি বলতে পারে। আচ্ছা, এই দুইটাতে বেশিরভাগ প্রশ্ন করা হয়, আদর্শ আকার বা কি প্রমিত আকার। তারপরে তোমাদের কাছে তো বই আছে, তোমরা দেখে নিও। তো আদর্শ আকার বলতে এখানে কি বোঝানো হচ্ছে, আদর্শ আকার বলতে বোঝানো হচ্ছে যে আমরা যে জানি আমাদের কণিক হচ্ছে 3টা আছে কণিক, এখানে মূলত 3টা নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, উপবৃত্ত, নাম্বার 3 অধিবৃত্ত। তো পরাবৃত্তর আদর্শ আকারের মানে সমীকরণের সূত্রটা কেমন তোমাদের কিন্তু প্রথমে একটু দেখাইলাম, যে ওয়াই স্কোয়ার সমান কত 4ax বা এক্স স্কোয়ার সমান কত 4ay। এটা আমরা পেইড বেসে দিব। আচ্ছা, এটাতেও একটা প্রশ্ন আসবেই, তোমাদের যেভাবে বললাম সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, তো এটাতেও একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কয় নাম্বার,
10 নাম্বার শিওর। আচ্ছা, উপবৃত্তটা কেমন? এই যে এক্স স্কোয়ার বাই কত এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত বি স্কোয়ার সমান সমান কত 1। এবং অধিবৃত্তটা কেমন? অধিবৃত্তটা হলে এরকম এক্স খালি মাইনাস হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কত বি স্কোয়ার সমান সমান কত আমাদের 1। অধিবৃত্তের ক্ষেত্রে আরেকটা আছে, আরেকটা লাগে না। আচ্ছা, তাহলে আমাদের যখন বলবে যে সাধারণ দ্বিঘাত সমীকরণটাকে আদর্শ আকারে প্রমাণ করো বা প্রমিত আকারে প্রমাণ করো, তখন আমাদের কয়েকটা নিয়ম ফলো করে এই সমাধান করা লাগবে। তা কেমন নিয়ম? দেখো, আমি এখানে যে কয়টা নিয়ম লিখবো তোমার কাছে এলোমেলো মনে হতে পারে, তুমি খাতায় ছোট করে আগে লেখো, তারপর অঙ্কের মধ্যে দেখুন মানে সুবিধা হবে। দেখো, তো আমরা কয়েকটা স্টেপ ফলো করব। তো স্টেপ নাম্বার 1, সর্বপ্রথম আমরা কেন্দ্রটা বের করব। কেন্দ্র, তাহলে কেন্দ্রটা কী দিয়ে প্রকাশ করে? আলফা কমা কত বিটা। তোমাদের কিন্তু দেখাইলাম আলফা কমা কত বিটা, যে কোনো মানে আদর্শ আকার বললেই আমরা কেন্দ্রটা বের করবই। স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 আমরা অতীতে ফিরে যাওয়া লাগবে, একটু চ্যাপ্টার 1-এ ফিরে যাওয়া লাগবে। চ্যাপ্টার 1-এ তোমাদের এই শেষের দিকে কিছু অঙ্ক ছিল যে এক্স ওয়াই যুক্ত পথ অপসারণ করো, ওই নিয়মটা আমাদের লাগবে। আচ্ছা, চ্যাপ্টার 1-এ মেন বিষয়টা এরকম ছিল যে আমাদের অক্ষকে পরিবর্তন করা লাগে অথবা মূলবিন্দুকে পরিবর্তন করা, মানে মূলবিন্দুকে অথবা অক্ষকে পরিবর্তন করা লাগে। তোমরা জানো যে এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, এটাকে বলা হয় মূলবিন্দু। আমরা মূলবিন্দুকে কিন্তু পরিবর্তন করতে পারতাম, তাহলে মূলবিন্দু এখানে আনতে পারতাম এবং এখানে আনতে পারতাম, তাহলে কিন্তু আমরা মূলবিন্দুর কী করলাম? পরিবর্তন করলাম। তাহলে এটা কিন্তু একটা নিয়ম ছিল। আর একটা নিয়ম ছিল আমাদের এরকম যে তোমার ধর এটা অক্ষ আমার ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, অক্ষ ঠিক থাকবে, শুধু আমরা এখন তো আমরা মূলবিন্দু পরিবর্তন করেছিলাম, এখন আমরা অক্ষকে পরিবর্তন করব। তাহলে এটা এক্স অক্ষ ছিল, এক্স অক্ষকে আমরা এখন এই দিক বরাবর আঁকাইলাম, ওয়াই অক্ষ বরাবর আমরা কি করলাম? এই দিক বরাবর কি আঁকাইলাম। তো চ্যাপ্টার 1-এ এই দুইটা জিনিস ছিল, শুধু এইটুকু মনে রাখো। আচ্ছা, কেমন? শুধু মূলবিন্দুকে পরিবর্তন করা যায়, আবার অক্ষকেও কি করা যায়? পরিবর্তন করা যায়। তাহলে আমাদের তো এরকম দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, এ এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস সি সমান সমান কত 0। তাহলে আমাদের এই দ্বিঘাত সমীকরণ থেকেই তো আমাদের এই আকারগুলো আনতে হবে। আদর্শ আকার, পরাবৃত্তের আদর্শ আকার, উপবৃত্তের আদর্শ আকার, অধিবৃত্তের কি আদর্শ আকার। তাহলে দেখো, এই আদর্শ আকারে কিন্তু আমাদের এই যে এই পদগুলো নাই, এই যে এক্স ওয়াই, এগুলোকে এই দুটাকে বলা হয় একঘাত বিশিষ্ট পদ। এই দুটাকে কি বলা হয়? একঘাত। এবং এখানে এই পদকে বলা হয় এক্স ওয়াই যুক্ত পদ, এক্স ওয়াই যুক্ত পদ। তাহলে যে করে হোক, এটা থেকেই তো আমাদের এই আকারগুলো প্রমাণ করা লাগবে। তাহলে আমাদের এই একঘাত বিশিষ্ট পদ এটাকে সরাইতে হবে এবং এক্স ওয়াই যুক্ত পদ এটাকে আমাদের কি করা লাগবে? সরান লাগবে। এই সরানোর জন্য আমাদের একটা নিয়ম আছে। কেমন নিয়ম? তাহলে আমি এখানে লিখি, প্রথমে লিখি একঘাত। আমি তো বললাম এই জিনিসগুলো তোমার কঠিন লাগতে পারে, কারণ আসলে এই জিনিসগুলো একটু জানার বিষয় এবং কঠিন লাগার কথা। তোমরা যদি প্রথম অধ্যায় সমাধান করে আসো তাহলে সহজ মনে হবে। তাহলে আমি কি লিখলাম? একঘাত বিশিষ্ট পদ কি অপসারণ। এই একঘাত বিশিষ্ট পদ কখন অপসারণ হয় জানো? যখন আমরা মূল বিন্দুকে এক জায়গায় থেকে যদি অন্য জায়গায় পরিবর্তন করি, তখন হলো আমাদের একঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ হয়ে যায়। তাহলে আমি আবার বলি, একঘাত বিশিষ্ট পদ বলতে আমাদের সাধারণ দিকের সমীকরণ এই দুইটা বোঝায়। তাহলে এই দুইটা পদ আমাদের তাড়াইতে গেলে আমাদের এই মূল বিন্দুকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নেওয়া লাগবে। তখন আমাদের কি হবে? তখন আমাদের এই দুইটা পদ থাকবে না। তাহলে মূলবিন্দু, এই মূলবিন্দুর এখানে মূলবিন্দু হিসেবে কাজ করবে হলো আমাদের এই কেন্দ্রটা। কেন্দ্র কত? আলফা কমা কত বিটা। তার মানে কেন্দ্র আলফা কমা বিটা অপসারণ হয়। তাহলে আমি আবার একটু বলি, আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে আদর্শ আকার আনতে এই দুইটা পদ আমাদের তাড়াইতে হবে। তাহলে এই দুটো পদ তাড়ানোর নিয়ম হলো যে আমাদের যে কেন্দ্র আসবে সেই কেন্দ্রকে আলফা বিটা বিন্দুতে কি করা লাগবে? স্থানান্তর করা লাগবে। স্থানান্তর করলে পরে এই দুইটা জিনিস আমাদের থাকবে না। তাহলে যদি এই দুইটা জিনিস তো চলে গেল, তাহলে চেহারাটা কেমন হবে? তাহলে চেহারাটা কিন্তু আমাদের এরকম হবে যে এখান থেকে যদি আমাদের এই দুইটা জিনিস চলে যায়, তাহলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 2ax
প্লাস বি ওয়াই স্কোয়ার সমান সমান এখানে একটা সি ওয়ান আসবে। এই দুইটা পথ অপসারণ হয়ে নতুন একটা ধ্রুবক আসে সি কত 1। এই সি ওয়ানের কিন্তু আবার একটা মান আছে, সি ওয়ানের একটা সূত্র আছে। সূত্রটা কেমন? সূত্রটা হলো তোমার এরকম মাইনাস আলফা জি প্লাস প্লাস কত সি, এটা এরকম। এই যেখানে মাইনাস প্লাস নিয়ে একটু ঝামেলা হয়, তো এই জিনিসটা আমি আবার অঙ্কের মধ্যে দেখাবো নি, কখন মাইনাস আসবে কখন প্লাস আসবে কিছুই না। এই সি ওয়ানটা যদি আমি এখানে দিই তাহলে দেখো এই জিনিসটা যদি মাইনাস থাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়, তোমরা কিন্তু জানো। আর যখন সি ওয়ানটা আমরা ওই পাশে লিখবো, মানে ধ্রুবকটা ওই পাশে লিখবো, এলোমেলো মনে হতে পারে তোমার কথাগুলা, ওই পাশে লিখবো তখন এখানে মাইনাস দেওয়া লাগে। আমি অঙ্কের মধ্যে বেশ যেহেতু 2-3টা অঙ্ক সমাধান করাবো তখন এখানে আমি লক্ষ্য করে তোমাদের বলবো নি। আচ্ছা, তাহলে আমাদের সাধারণ দিকের সমীকরণ ছিল এরকম, আমরা এক ঘাত মানে পথ অপসারণ করে দিছি, আমাদের চেহারাটা হয়েছে এরকম। এখন এরকম থেকে এখন আমাদের এরকম আনতে হবে। তো এরকম আনতে গেলে আমরা দেখতেছি এর মধ্যে একটু তো এক্সওয়াই যুক্ত নাই। এই যে এক্সওয়াই কিন্তু আমাদের প্রমাণে আছে নাই, তাহলে আমাদের এই যে এক্সওয়াই পথ কী করা লাগবে? অপসারণ করা লাগবে। এখন এই এক্সওয়াই পথ অপসারণের জন্য এক্সওয়াই পথ অপসারণ, এক্সওয়াই পথ অপসারণ, এই এক্সওয়াই পথ অপসারণ করার জন্য আমাদের কি করতে হয় জানো? আমাদের অক্ষকে পরিবর্তন করা লাগে। তার আমাদের আগের অক্ষ ছিল যদি এরকম থাকে তাহলে অক্ষকে আমাদের জোর করে এক্স অক্ষকে এদিক বরাবর নেওয়া লাগে, ওয়াই অক্ষকে কি করা লাগে? এদিক বরাবর নেওয়া লাগে। তখন আমাদের কি হয়? এক্সওয়াই পথ আর থাকে না। তাহলে আমাদের কি করতে হবে? অক্ষকে পরিবর্তন করা লাগবে। আচ্ছা, আমি শুধু এখানে এইটুকু মানে এইভাবেই লেখো, অক্ষকে পরিবর্তন করলে এক্সওয়াই পথ থাকে না। তাহলে আমি এখানে দেখো তাহলে এই চেহারাটা আবার কেমন হবে? এগুলো কিন্তু অঙ্ক করার সময় কিন্তু আমি সমীকরণ দিয়ে যাব। আচ্ছা, এ তখন আসবে হলো a1 এক্স স্কোয়ার b1 ওয়াই স্কোয়ার সমান সমান কত? সি। এখন কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের আদর্শ প্রমাণ হয়ে যাবে। কিন্তু ঝামেলা হলো এই যে আবার নতুন করে আরও কয়েকটা পদ আবার বেশি আসছে। এই a1 আবার কি b1, তো a1 আবার b1 এর মান আমরা কিভাবে বের করব? এর জন্য আমাদের আবার সূত্রে যাওয়া লাগবে। এই a1 যোগ b1 এটা কিন্তু সূত্র প্রথম চ্যাপ্টারে ছিল, তোমরা যারা কিছু কিছু পড়ছো তোমরা তো জানো। a প্লাস কত b, এরকম। আরেকটা হলো তোমার a1 প্লাস b1 সমান সমান কত? ab মাইনাস কত? h স্কোয়ার। তাহলে এই দুটো সূত্র দিয়ে a1 এবং b1 এর মান বের করে যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের হয় উপবৃত্ত হবে, নাই কি হবে? অধিবৃত্ত হয়ে যাবে। এইভাবে আমাদের প্রমাণটা আনতে হবে। তাহলে এখান থেকে আমি খালি তোমাদের নিয়মটা বললাম যে যদি আমাদের বলে আদর্শ আকার বা প্রমিত আকার যদি বলে তাহলে আমাদের এই কয়টা নিয়ম ফলো করে করে কি করা লাগবে? যাওয়া লাগবে। আমি জানি না আমি কতটুকু বুঝাতে পারলাম, কথাগুলো এলোমেলো তোমাদের কাছে মনে হতে পারে। আচ্ছা, তারপরে আমাদের আর একটা সূত্র লাগতে পারে, এই যে এরকম সূত্র, ছোটবেলার সূত্র কেমন লাগতে পারে? তোমার ধরো আমরা কিন্তু এরকম পড়ছি, মান নির্ণয় সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান এই যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমি ছোটো করে পড়াই, এগুলো খুব সুন্দর করে পড়াই ওদের, কীভাবে মনে রাখা যায়। এখানে তো তোমরা বড়, তোমাদের তো ওইরকম আর সময় নাই। আচ্ছা, 4ab এরকম। অনেকে এলোমেলো করে ফেলে দেয় যে কখন 4 হয় আবার কখন 2 হয়, এলোমেলো করে ফেলে দেয়। তখন মনে রাখবা দুইটার পর মানে a প্লাস বি হোলস যদি স্কোয়ার থাকে তখন 4 আসে, আর যখন এরকম একটা একটা করে থাকে তখন 2 আসে আমাদের। আচ্ছা, এখানে মাইনাস দিয়ে লিখলাম, এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়, তাহলে 2 কত হবে? a b হবে। এখানে যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে a প্লাস বি তারপর স্কোয়ার মাইনাস 2a কত হয়? b হয়। এইভাবে মনে রেখো যে যখন হোল স্কোয়ার থাকে মানে দুইটা দিয়ে তারপর যদি স্কোয়ার থাকে তখন 4 আসে, আর যখন একটার পর একটা স্কোয়ার থাকে তখন এখানে কত আসে? 2 আসে। এবং ওদের আরও ভালোভাবে শেখাই, এখানে মান লিখতে হবে, এখানে তো আমি এই জিনিসটা লিখেই না। আচ্ছা, ওই নিয়মে আমরা না যাই। তাহলে আমাদের কত গেল? টাইপ 2। তাহলে টাইপ 3 এটা আমি আর আলোচনা করতে যাচ্ছি না, কারণ ভিডিওটা এমনি অনেক হয়তো বড় হয়ে গেছে, আমি এটা আলোচনা করতে চাচ্ছি না। টাইপ 3 আমরা আগে টাইপ 1 এবং টাইপ 2 দিয়ে আমরা বেশ কয়েকটা অঙ্ক সমাধান করি, তারপর আমরা কি করব? টাইপ 3 এবং টাইপ 4 তো আমি তোমাদের দিবই না, ওটা পেইড বেসের জন্য রেখে দেবো। টাইপ 3 হলো আমরা তারপর দেখব। টাইপ 3 কিছুই না, একটা আদর্শ আকারের সাথে বলে অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো, কোণ নির্ণয় করো, বা অক্ষের দৈর্ঘ্যের সমীকরণ নির্ণয় করো। কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আমি বলে দেব, ঠিক আছে? তাহলে আমরা এই যে এতক্ষণ যে কথা বললাম মানে এলোমেলো কথা বললাম, এই এলোমেলো কথা দিয়ে আমরা টাইপ বাই টাইপ কয়েকটা অঙ্ক করি। প্রথমে আমরা
এটা দিয়ে দুইটা অঙ্ক করি, তারপরে এটা দিয়ে অঙ্ক করি, ঠিক আছে। আচ্ছা দেখো সর্বপ্রথম আমরা টাইপ 1 এর অঙ্কগুলোর সমাধান করব। তো টাইপ 1টা কেমন ছিল, যে আমাদের প্রকৃতি এবং কি নির্ণয় করো, কেন্দ্র নির্ণয় করো। দেখো আমার কি এগুলো করে দেওয়া লাগবে? এগুলো কিন্তু আমার করে দেওয়া লাগবে না। তুমি যদি সূত্র জানো তাহলে তো তুমি অঙ্কগুলো পারবা, আর তুমি যদি সূত্র না জানো তাহলে তুমি পারবা না। তাহলে প্রকৃতি নির্ণয় মানে কেন্দ্রটা কি আলফা কমা বিটা, আলফা এবং বিটা সূত্র জানলে কিন্তু তুমি পেরে যাচ্ছ। এবং প্রকৃতি বলতে কি, এটা পরাবৃত্ত হবে না অধিবৃত্ত হবে নাকি তোমার উপবৃত্ত হবে, এরকম। তাহলে দেখো আমরা সমাধান করি। দেখো খুবই সোজা অঙ্কগুলা। তাহলে এই যে আমার বইয়ের এটা হলো কয় নাম্বার উদাহরণ 2 নাম্বার। উদাহরণ 2 নাম্বারে বেশ কয়েকটা অঙ্ক আছে, তার মধ্যে আমি 2টা নিয়েছি। আচ্ছা দেখো এই 2টা মোটামুটি গুরুত্বপূর্ণ, তোমরা এই 2টাই সমাধান করো। আচ্ছা, আর যদি সময় থাকে তাহলে আরেকটা সমাধান করো। তো সবার প্রথমে আমাদের কি লেখা লাগে? জাতীয় ভাষা লেখা লাগে। তোমরা জানো আমরা চ্যাপ্টার 2 এ যেভাবে ভাষা লিখছি ঠিক সেইভাবেই লিখবো, প্রদত্ত সমীকরণ। দেখো আর এই ভাষাটা আমরা কিন্তু চ্যাপ্টার 4 পর্যন্ত লিখবো। প্রদত্ত সমীকরণ বলতে এটা আমরা যে অঙ্কটা সমাধান করব। আর কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস কত 1 সমান সমান কত 0। প্রদত্ত সমীকরণ কে? সাধারণ দ্বিঘাত সমীকরণ। ভাষা তোমার মতো লিখবে, লিখলেই হইল। যেহেতু আমি চ্যাপ্টার 2টা এইভাবে সমাধান করেছি, যার কারণে আমি এইভাবেই লিখতেছি। এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস by স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস c সমান কত আমাদের 0। দ্বিঘাত সমীকরণ এর সাথে তুলনা করে পাই। দেখো তাহলে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে কি পাই? আমরা 6টা মান পাই। দেখো এই 6টা মান আমরা কিভাবে বের করি। তোমরা যারা চ্যাপ্টার 2টা সমাধান করেছো তোমরা তো তারা খুব সহজেই পারবা। চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 এই 2টা অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই মনে করো 5 নাম্বার উঠে যায় যদি একটা ছেলে মেয়ে ভালো করে পড়ে। এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন হবেই, আর খুব সহজ, দেখে নিই। আচ্ছা তাহলে এ বলতে এক্স স্কোয়ারের সহগ এ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে? কিছুই নেই মানে কত আছে বলো তো? 1 আছে, তাহলে 1। তারপর ওয়াই স্কোয়ারের সাথে বি, তাহলে ওয়াই স্কোয়ারের সাথে আবার এখানেও কিছুই নাই, তার মানে এটাও 1। সি বলতে শেষেরটা কত? মাইনাস কত 1। চিহ্ন সহকারে নেওয়া লাগবে। এইচের দেখো তো, এই যে এইগুলো মান বের করতে 2 দিয়ে ভাগ দেওয়া লাগে। তাহলে এইচ তো এখানে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা যদি সংখ্যা নেই মানে 1 আছে, তাহলে 1 লিখলাম। আর এই কটা মান বের করতে যেহেতু 2 দিয়ে ভাগ করা লাগে, এই যে আমরা কত লিখলাম? 2 দিয়ে ভাগ করে দিলাম। এফ এর মান দেখো, আচ্ছা এফ এর মান হলো ওয়াই, তাহলে এখানে কত হবে? এটাও তো দেখতেছি আমাদের হাফ হইতেছে, হাফ কিছুই নাই। জির মান হলো এক্স এর সহগ কত? 1, এটাও দেখতেছি হাফ হইতেছে। আচ্ছা সবগুলো মানই আমাদের হাফ। আচ্ছা তারপর আমরা প্রকৃতি নির্ণয় করতে আমাদের কি বের করা লাগবে? 2টা জিনিস বের করা লাগবে। একটা হচ্ছে, তাহলে দেখো এখন আমাদের নিশ্চয়ক বের করা লাগবে। নিশ্চয়ক আমরা কি জানি? নিশ্চয়ক হলো আমাদের ডেল সমান আমরা কি জানি? এ বি সি প্লাস 2fgh বিয়োগ এর সাথে এফ এফ স্কোয়ার বিয়োগ বির সাথে জি। আমি এইভাবে মনে রাখতাম, বির সাথে জি স্কোয়ার, সির সাথে কত? এইচ স্কোয়ার, সির সাথে এইচ স্কোয়ার লিখলাম। দেখো তাহলে এ বিসির মান বসাও, 3টাই তো 1, 3টা 1 গুণন দিলে 1ই হবে। তারপরে একবার মান বসাইবে তোমরা পরীক্ষায়। আচ্ছা 1 আর এটা আছে আমাদের কত? মাইনাস 1। দাঁড়ান একটা কলম নিই। তাহলে এটা মাইনাস কত? 1। আচ্ছা 2। এফ এর মান কত? এই সবগুলো মানই তো হাফ, তাহলে লেখো হাফ লিখলাম। তারপর মাইনাস, দেখো এ বি সির মান 1 সামনে লেখা লাগে না, কারণ 1 দিয়ে তুমি যাই গুণন দাও তাই হয়। তারপর আমি একটা দেখাই 1। তারপরে এফ স্কোয়ার, এফ এর মান তো এখন ছোট, তারপর কিন্তু স্কোয়ার হলে পারে তাহলে কিন্তু 1/4 হবে। কিন্তু একদম সহজ এই অঙ্কগুলা। আচ্ছা বির মান কত? 1। আচ্ছা জি বলতে
1 বাই কত 2, তারপর যদি স্কোয়ার করি তাহলে 1 বাই কত হবে 4 হবে। তারপর দেখো সির মান আছে মাইনাস, আর এখানে আমার কি আছে মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তাহলে 1 এবং এইচের মান কত হাফ, তাহলে হাফের পুরো স্কোয়ার মান 1 বাই কত 4। আশা করি জিনিসটা বুঝলা, একদম কিন্তু সহজ। আচ্ছা, 3টা 1 কেন, তুমি পৃথিবীর অনেকগুলো 1ই গুণন দিলে পারে, সেখান থেকে 1ই হয়, শুধু আমাদের চিহ্নটা দেখতে হবে, এখানে কত হবে আমাদের মাইনাস হবে। এখানে আমরা কি করতে পারি, দেখো এটা উপরের 2 এটা নিচের 2 কাটা দিলাম, তাহলে আমাদের এই দুইটা থাকলো, তাহলে উপরে উপরে গুণন দিই 1 আর 1 গুণন দিলে 1, আর নিচে নিচে গুণন দিলে 2 দুগুণে কত হয় 4, আর এখানে যদি গুণন দিই তাহলে 1 দিয়ে অনেক গুণন দিলে 1, নিচে হলো 4, অনুরূপভাবে ওইগুলাকেও দাও। আচ্ছা, তারপর দেখো প্লাস 1/4 মাইনাস 1/4, প্লাস 1/4 মাইনাস 1/4 কি দিলাম কাটা দিলাম, তাহলে এটা আমাদের কত হলো -1। এটা কি আমাদের বলো তো, এটা কি আমাদের 0 হইলো? 0 তো হইলো না, নট ইকুয়াল কত 0। তাহলে আমরা জানি পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত 3টা কোণিক হতে গেলেই আমাদের এই ডেলের মান কখনো 0 হওয়া যাবে না। তাহলে আমাদের একটা শর্ত কিন্তু মানলো, এখন আমাদের আরেকটা শর্ত বের করা লাগবে। তাহলে দেখো এবং আমরা কি বের করব, এ বি মাইনাস কত এইচ স্কোয়ার। আচ্ছা, নিচ দিয়ে লিখবো না সাইড দিয়ে লিখবো? আচ্ছা, তোমরা সাইড দিয়ে লেখো। আচ্ছা দেখো এ বি এর মান কত 1, বির মান কত 1, তাহলে যে 1 1, এইচের মান কত দেখা যাচ্ছে হাফ, তারপর আবার স্কোয়ার, তাহলে হাফের পুর স্কোয়ার, হিসাব করো। তাহলে 1 1, তাহলে স্কোয়ারটা 1 এর পর হিসাব করলে 1 হবে, স্কোয়ারটা 2 এর পর হিসাব করলে 4 হবে। তারপর যদি আমরা লসাগু করি, লসাগু 4, তাহলে 4 1 কে 4, 4 4 মিলে গেল, উপরে হলো 1, তাহলে কত হলো 3 বাই সরি এটা 3 বাই কত হবে 4 হবে। আমি একটু যোগ বিয়োগ করতে ভুল করছি, 4 থেকে একটা দিলে 3 আর নিচে আছে কত আমাদের 4। তাহলে দেখো তো এই মানটা অবশ্যই তুমি যদি ক্যালকুলেটর ভাগ দাও এটা কি কোনো সময় 0 হবে? এটা তো একটা মান, তাহলে এই মানটা অবশ্যই কি 0 থেকে কি আমাদের বড়। তাহলে তোমরাই বলো এটা কি হবে বলো তো। তাহলে আমরা জানি যদি ডেল তো সবগুলো তো 0 হওয়া যাবে না, তাহলে এটা তো 0 হয় না, এই শর্ত মানছে। এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার এই মানটা যদি 0 থেকে কি হয় বড় হয়, তখন কি হয় বলো তো উপবৃত্ত কিন্তু হয়। তাহলে এই কথাটা আমি নিজ দিয়ে লিখবো, যেহেতু আমার জায়গা নাই তাহলে আমি এখানে লিখি। দেখো তাহলে লেখো যেহেতু শর্তগুলো কি লিখবা, ডেল ডেল এইভাবে দিবা, ডেল নট ইকুয়াল টু কত দিবা 0, এবং একটা ভালো করে দেখো পরেরগুলো একদম সহজ, কারণ এই মানগুলো আমার প্রত্যেকটা অঙ্কতে বের করা লাগবে। এ বি মাইনাস কত আছে এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা দিবে হলো গ্রেটার দেন কত 0। উপবৃত্ত নির্দেশ করে। দেখো কত সহজ অঙ্ক, মানে তোমরা যদি ছোট করো তাহলে কিন্তু এমনি পারবা। তাহলে আমরা কিন্তু এই যে কি নির্ণয় করলাম, এই যে প্রকৃতিটা নির্ণয় করলাম। তাহলে এই অঙ্কের আমরা প্রকৃতি নির্ণয় করলাম যে এই অঙ্কটা আমাদের কি হবে উপবৃত্ত হবে। তাহলে এই অঙ্কের জন্য আমাদের কি বের করা লাগবে, কেন্দ্রটা বের করা লাগবে। তাহলে কেন্দ্রটা কিভাবে বের করি দেখো, তাহলে লেখো মনে করি উপবৃত্ত, যেহেতু আমাদের এটা উপবৃত্ত, উপবৃত্তটির কেন্দ্র আলফা কমা কত বিটা। আচ্ছা, এটা কিন্তু সরাসরি মুখস্থ, তোমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে পড়ে এসেছো। তা আলফার মানটা কেমন ছিল, নিচে কিন্তু সেম, এ বি মাইনাস কত এইচ স্কোয়ার, এখানে কি ছিল এইচ এফ মাইনাস কত বি জি। আচ্ছা, আরেকটা ছিল আমাদের কি বিটা, বিটার মানটা কেমন, নিচে কিন্তু সেম, এ বি মাইনাস কত এইচ স্কোয়ার, এবং এখানে কি ছিল জি এইচ মাইনাস কত এ এফ। মুখস্থ করতে হবে, তোমরাই তো বুঝতেইছো যে এটা কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় ছেদ বিন্দু নির্ণয় করতে কিন্তু ব্যবহার করা হয়েছে, আর এখানে কি আমাদের উপবৃত্তের কি কেন্দ্র নির্ণয় করতে আমাদের কি হতেছে ব্যবহার করা হচ্ছে। তাহলে মান বসাও, দেখে দেখে মান বসাও, তাহলে তো এটা ঝামেলা হয়ে গেল। দেখো মান থাকলে আমার ওই পৃষ্ঠায়, আমি লিখতেছি এই পৃষ্ঠায়। তাহলে এই মানটা কিন্তু আমরা বের করেছি, এ বি মাইনাস এইচ স্কোয়ার। দেখো একটু চালাকি করে লিখবে তোমরা, এই জন্য বেশি বেশি অঙ্ক করা লাগে, এমনি পারবা। এ বি মাইনাস এইচ স্কোয়ার কত হয়েছে 3 বাই কত 4, আমি একবারে লিখে দিলাম। মানে এরকম করে ক্যালকুলেশন করে এরকম হবে, যেহেতু আমরা একবার বের করেছি আমরা আর কেন অত কষ্টটা করতে যাবো, বোঝা নেই। আচ্ছা, তাহলে এটা হবে হলো আমাদের 3 বাই কত 4। আচ্ছা, এই শেপের এই মানগুলো হাফ করে, হাফ বিয়োগ
বিজি, বির মান হলো অন, জির মানও কত আমাদের হাফ। দেখো আমি আরেকবার দেখাই, ফস করে দেখাই। এইচ এফ হাফ এবং হাফ, বি মান হলো অন, জির মান কত হাফ। এখানে এটা আমাদের সমাধান করা লাগবে তো, তাই তো। তাহলে নিচে 3/4 যা আছে তাই থাকলো। তাহলে অন আর অন গুণন দিলে অন, 2 আর 2 গুণন দিলে কত হয় 4। তাহলে অন আর অন গুণন দিলে অন, নিচে কত আছে আমাদের 2। তারপরে দেখো আমরা কি করতে পারি, উপরে যদি আমরা লসাগু করি তাহলে কেমন হয় দেখো তো। উপরে যদি আমরা কত লসাগু হবে 4, তাহলে 4 মিলা গেল অন, তাহলে 2 দিয়ে 4 একবার দিলে 2, 2 1 কত হয় 2। তারপরে দেখো 2 থেকে অন বাদ দিলে কত হয় মাইনাস অন, নিচে হলো আমাদের 4। একবারে করলাম, 4টা উপরে দিলাম। আশা করি তোমরা এই জিনিসগুলো পারো, একদম কিন্তু ছোট ইজি পিজি জিনিস। তাহলে উপরের 4 নিচের 4 কাটা দিলাম, তাহলে মাইনাস, এখানে থাকলো অন, নিচে আসলে কত 3। সহজ কিন্তু একদম। আচ্ছা, তাহলে আমরা আলফার মান পেয়ে গেলাম। এখন আমাদের কি লাগবে, বিটার মান লাগবে। তাহলে বিটার মান তোমরা কষ্ট করে বসাও। তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটার মান তো 3/4 লিখলাম। তাহলে জি, এই দুইটার মানই হলো হাফ করে, হাফ হাফ। এ সরি, এর মান তো অন, এফ এর মানও কত আমাদের হাফ। এটার মান তো অনেক সেমই হবে, সব মান তো সেমই দেখতেছি। তাহলে এটা অন আর অন গুণ দিলে অন, নিচে গুণ দিলে 2 2 4, এটাও কত হাফ, নিচে আমাদের কত আছে 3/4। তাহলে এটা আমি একটা লাইন গ্যাপ দিলাম, সব চেহারা সেম। দেখো এস চেহারা মানে এইটুক আর এইটুক চেহারা সেম, তার মানে ক্যালকুলেশন করলে একই মান পাওয়া যাবে। তাহলে আমি কি ভাঙে করবো না, একবারে করে দেবো। আচ্ছা, উপরে যদি আমরা লসাগু টসাগু করি তাহলে এখানে মাইনাস 1/4 কত হবে 4, আর নিচে কত আছে 3/4। তাহলে মাইনাস 1/4 গুণন 4টা যাবে উপরে, 3টা আসবে নিচে, তাহলে 4 আর 4 কাটা, তাহলে মাইনাস 1/4 কত থাকবে 3। একদম কিন্তু সহজ একবারে। আচ্ছা, তাহলে লেখো সুতরাং উপবৃত্তটির কেন্দ্র -1,3, -1/3 কত 3। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। তাহলে এরকম কিন্তু 2টা না 3টা অঙ্ক আছে, আমি তো একটা করাইলাম, এটাও আমি সমাধান করাবো। তবে তোমরা এই অঙ্কটা যারা করেছো, মানে এখন করেছো, তোমরা আগে আমার দেখবা না, তোমরা আগে নিজে নিজে এটা চেষ্টা করো, তারপরে যদি না পারো তাহলে আমার দেখবা। তাহলে ভাষা লেখো, ভাষা তোমাদের সে জাতীয় ভাষা। তাহলে প্রদত্ত সমীকরণ তোমরা আবার ইংরেজি বা হিন্দি ভাষা লেখো না, কারণ ইংরেজি হিন্দি ভাষা লেখলে হবে না, তা না হবে, কিন্তু সারা বোঝে না, সারা না বুঝে মুশকিল, নাম্বার দিবে না। যার কারণে কি করবো, তুমি বাংলা ভাষা লিখবে। আচ্ছা, 2y² + 10x + 4y 0 প্রদত্ত সমীকরণ কি? সাধারণ দ্বিঘাত। তাহলে কেমন ছিল, ax² + 2hxy by² 2gx 2fy + c = 0 এর সাথে তুলনা করে পাই। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমাদের মান বের করা লাগবে 6টা। তাহলে তুমি যেভাবে মান বের করো সেভাবে হবে, তবে আমি এভাবে বের করতাম। দেখো চ্যাপ্টার 2 আমি এভাবে শিখেছি, যার কারণে আমি এইভাবে মানে দেখেছি। তাহলে AFG, তোমার কাছে যে নিয়ম সহজ মনে হয় সেটাই করবা। তাহলে এ বলতে স্কোয়ারের সহগ, স্কোয়ারের সহগ কিছুই নাই মানে কত আছে বলো তো, অন আছে। তাহলে এটা আমাদের কত অন। ডি বলতে y² সহগ, তাহলে y² সহগ, এখানে y² সহগ কত -2, চিহ্ন কিন্তু সহ নিতে হবে, মাইনাস কত 2। সি বলতে একদম শেষে থাকে। কি ব্যাপার, আমি তো ভুল করেছি নাকি? না, ঠিকই তো আছি। তাহলে সি বলতে তো কিছুই নাই মানে কত আছে বলো তো, 0 আছে। তাহলে 0। এইচ এর মান হলো এখানে থাকে, তাহলে চিহ্ন সহ নিতে হবে, মাইনাস আছে মাইনাস নিলাম, 4 যদি 2 দিয়ে ভাগ দিই আর কত হয় 2। আচ্ছা,
তারপরে এটা, তারপরে এটা হলো জির মান। 10 যদি আমরা 10 যদি 2 দেওয়া হয় তাহলে কত হবে 5। এফ হলো ওয়াই এর মান, 4 যদি 2 দেওয়া হয় তাহলে কত হবে 2। আশা করি এই জিনিসগুলো তোমরা পারো। আচ্ছা, তারপরে আমরা আমাদের সেই দুটি সত্য বের করা লাগবে। তাহলে লেখো, এখন আমাদের ডেল বের করা লাগবে। ডেল সমান এ বি সি প্লাস 2 এ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার। আচ্ছা, এটা কিন্তু 0 হওয়া যাবে না, তাহলে এই কোটা আমরা গুণন দিই। দেখো এই কোটা এ বি সি, তো 0 সাথে তুমি যাই গুণন দাও না কেন ওই পৃথিবীর সবকিছু কিন্তু 0 হয়ে যায়। তাহলে আমি এখানে একবারে 0 লিখবো নাকি তুই একবার তারপর লাইনে 0 দেবো, তোমার ইচ্ছা। তাহলে অন মাইনাস মানগুলো একটু ব্র্যাকেটে দিতে হয়। সির মান কত আমাদের 0 লিখলাম। তাহলে 2 থাকলো। এফ এর মান কত 2 লিখলাম। জির মান কত 5 লিখলাম। এইচ এর মান কত মাইনাস মান আমি একটু ব্র্যাকেটে দিলাম। আচ্ছা, এর মান কত, এর মান অন লিখতে হয় না, কারণ 1 দিয়ে তুমি যাই গুণন দাও সবকিছু ওই সংখ্যাটাই হয়। আচ্ছা, তাও লিখলাম অন। এফ এর মান কত, একের উপর স্কোয়ার। একের উপর স্কোয়ার মানে দেখো 2 এর উপর স্কোয়ার মানে কত হয় 4। আচ্ছা, আমি কি একবার লিখবো না ভেঙে দেবো? আচ্ছা, 3 এর উপর স্কোয়ার। তোমরা কিন্তু একবারে দিবে এগুলা যদি পারো। আমি তো এখানে শিখেছি যার কারণে লিখতেছি। বি এর মান কত, বি এর মান হলো -2, তাহলে মাইনাস মান ব্র্যাকেটে দিতে হয় -2। আচ্ছা, বির সাথে কি আছে জি বলতো 5, ফার্স্ট পাশে 25, সামনে পরের লাইনে দেবনি স্কোয়ার, তারপরে মাইনাস দিলাম। তারপরে সি বলতে 0। আচ্ছা, তারপরে কত আছে আমাদের এইচ এর বলতে -2 এর উপর স্কোয়ার লিখলাম। আচ্ছা, তারপর দেখো আমরা কি করি। তাহলে 0 সাথে আমি তো বললাম 0 সাথে তুমি যাই গুণন দাও না কেন ওই জিনিসটা 0 হয়ে যায়, তাহলে আমি 0 লিখলাম। এখানে কি করা যায়, আগে চিহ্ন দাও, প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, তার মানে এই জিনিসটা মাইনাস হয়ে যাবে। তার 2 দুগুণে 4, 4 পাঁচা 20, 20 দুগুণে মানে 20 দুগুণে কত হয় 40। আচ্ছা, এখন আগে চিহ্নটা দিয়ে দিই। আচ্ছা, মাইনাসই থাকবে। 2 এর উপর স্কোয়ার মানে কত হয় 2 দুগুণে 4 লিখলাম। এখানে দেখো কত হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে 5 এর পরিষ্কার মানে 5 পাঁচা 25, ওই 25 সাথে তো আপনার 5 এর পরিষ্কার মানে কত হয় 5 পাঁচা 25, ওই 25 সাথে যদি আমরা আবার 2 গুণন দিই তাহলে 25 দুগুণে 50। আর 0 দিয়ে তুমি যাই গুণন দাও না কেন ওই জিনিসটা কি হয় 0, 0 এর সামনে প্লাস হয় আর মাইনাস থাকে। প্লাস দিয়ে আর মাইনাস দিই ওটা কোনো মানে ওকে কোনো পারে না, প্রভাব ফেলে না। তারপর যোগ বিয়োগ করো, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস হলো কয়টা 40টা, 4টা 44টা মাইনাস আমাদের যোগ আছে কয়টা 50টা। তাহলে 50টা থেকে যদি 44টা বাদ যায় তাহলে কি থাকবে আমাদের আরো কয়টা থাকবে প্লাস 6টা থাকবে। তাহলে এটা তো আমাদের 0 হলো না, তার মানে প্রথম সপ্তাহ আমাদের খুব ভালো মতো মারলো। আমাদের আরেকটা সপ্তাহ বের করে লাগবে, তাহলে কি লিখবা এবং লিখবা। তাহলে এবং লেখার পরে কি বের করতে হবে এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এ আর বি দেখো দেখা যাচ্ছে এর মান অন, বির মান মাইনাস কত 2, তাহলে এর মান অন মাইনাস মান ব্র্যাকেটে দিতে হয় দিলাম। আচ্ছা, এইচ এর মান কত, এইচ এর মান তোমরা দেখে রেখে লেখো, এইচ এর মান -2, তাহলে -2 তারপর স্কোয়ার। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2 একে কত হয় 2, মাইনাসে পরিষ্কার মানে মাইনাস মাইনাসে প্লাস, ওই প্লাসের সাথে যদি মাইনাস দিই প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এখানে কিন্তু আমাদের মাইনাসই হচ্ছে। আর 2 এর পরিষ্কার মানে 2 দুগুণে কত হয় 4, তাহলে -1টা আরো -2টা মোট হলো কয়টা -6টা। তাহলে -6টা বলতো এর মানটা কি 0 থেকে বড় না 0 থেকে ছোট? অবশ্যই 0 থেকে এটা আমাদের কি ছোট। আর আমরা কি জানি বলো, যে ডেল যদি 0 না হয় এবং এ বিশেষ মান যদি 0 থেকে ছোট হয় তখন এটা কি হয় বলতো অধিবৃত্ত। আর অধিবৃত্তের ইংরেজি শব্দ কি হাইপারবোলা বলা হয়। আচ্ছা, আমরা কিন্তু বাংলাতে লিখবো, দেখো লেখলেই হইল। তাহলে লেখো যেহেতু ডেল নট ইকুয়াল টু 0 এবং এই বি মাইনাস এইচ স্কোয়ার এটা কি আমাদের 0 থেকে ছোট, সুতরাং কোন একটি অধিবৃত্ত প্রকাশ করে, কিন্তু একটা হাইপারবোলা তাও কিন্তু হইতো। তাহলে তো আমাদের একটা অ্যান্সার শেষ। আমাদের প্রকৃতি নির্ণয় করতে বলছিল, প্রকৃতি মানে
এটা কি হবে, পরাবৃত্ত হবে না উপবৃত্ত হবে না অধিবৃত্ত হবে? তাই আমরা দেখলাম আমাদের 2 নম্বর অঙ্কটা হবে হলো কি আমাদের অধিবৃত্ত। তাহলে এখন আমাদের কি নির্ণয় করতে হবে? এখন আমাদের নির্ণয় করতে হবে কেন্দ্রটা। এই যে আমরা তো প্রকৃতি বের করলাম, এখন কি বলেছে কেন্দ্র বের করো। তার কেন্দ্র মানে এলো কত, আলফা কমা কত বিটা। সূত্র সরাসরি মনে করি আমাদের কি হচ্ছিল অধিবৃত্ত। তাহলে অধিবৃত্তের কেন্দ্র আলফা কমা কত বিটা, যেখানে আলফা সমান আমরা জানি এ বি মাইনাস এইচ স্কোয়ার এবং এইচ এর মাইনাস কত বি জি। আচ্ছা, এবং বিটা সমান আমরা জানি সেম এ বি মাইনাস এইচ স্কোয়ার এবং এখানে কি জানি আমরা জি এইচ মাইনাস কত এ এফ। আচ্ছা, তাহলে কষ্ট করে কিন্তু আমরা এই মানটাকে আবার বের করবো, এ বি মাইনাস এইচ স্কোয়ার। না, আমরা কিন্তু এই মানটা বের করেছি। দেখো আর উল্টা লাগে কেন? এই দেখো এ বি মাইনাস এইচ স্কোয়ার এর মান কত -6। আচ্ছা, তাহলে আমি কিন্তু এখানে লিখবো -6। আচ্ছা, কষ্ট করে তোমরা এই যে মানগুলো বসে নিও দেখে দেখে। আচ্ছা, যা তোমার পৃষ্ঠা উঠাতে সমস্যা হচ্ছে, যার কারণে আমি একবারে লিখে দিলাম বই দেখে দেখে। আচ্ছা দেখো মানগুলা তুলে নিছি। দেখো তাহলে এই পেজের মানগুলো তুলে নিছি। এখন হিসাব করো। দেখো তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে কত হয় 4, মাইনাস মাইনাসে কত হয় প্লাস, 5 দুগুণে 10। তা যোগ বিয়োগ করো তো, 10টা থেকে যদি -4টা যায় তাহলে কিন্তু আরো +6টা থাকে। আর নিচে আমাদের কত আছে -6। 6 একটা কত হয় 6, তাহলে সামনে একটা মাইনাস থাকলো আর আমাদের কত হইলো 1 হইলো। তাহলে আমরা আলফার মান পেয়ে গেলাম। অনুরূপভাবে বিটার মানটা বের করো। বিটা দেখো কত হয়, তাহলে -6, 5 দুগুণে কত হয় 10, প্লাস মাইনাসে মাইনাস কিন্তু -10, এখানে কত হয় -2, একটা কত হয় 2। তাহলে দেখো 10টা মাইনাস আরো 2টা মাইনাস, 10টা আর 2টা মোট কয়টা হলো? মোট হলো 12টা মাইনাস, আর নিচে কত আছে 6। তাহলে আমরা সবাই জানি নিচে এবং উপরে যদি মাইনাস থাকে বাদ দেওয়া যায়। তাহলে মনে হয় আমরা বাদ দিয়ে দিলাম এবং 6 দুগুণে কত হয় 12, তাহলে এটা আমাদের কত হলো 2। আচ্ছা, তাহলে কিন্তু আমরা কেন্দ্রটা পেয়ে গেলাম। তাহলে দেখো সুতরাং অধিবৃত্তের কেন্দ্র -1, কত 2। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। তাহলে সবাই ভালো থাকবে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা আগামী পর্বে টাইপ 2 না কি করবো আলোচনা করবো।